হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইউপিসির জন্য কি কি ইম্পর্টেন্ট হচ্ছে সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই দ্য হিন্দু নিউজ পেপারে আমি আজকে একটি এডিটোরিয়াল সেকশনে আর্টিকেলকে ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি তোমাদের সাথে। তো ভিডিও ডিসকাশনে শুরু করার আগে তোমাদেরকে জানাতে চাই এই জিনিসটা তোমরা তো এমনিও ওয়াকিবহল হয়ে আছো। রাইস আইসের তরফ থেকে যে ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, এই যে কমপ্লিটলি দেখতে পাচ্ছ আর্টিকেলটা, এটা কমপ্লিটলি ইংলিশে। সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে উইথ এক্সাক্ট ডেটা, ফ্যাক্টস অ্যান্ড কন্টেন্ট নিয়ে বেঙ্গলিতে। আর এই বেঙ্গলি আর্টিকেলটা অ্যান্ড ইংলিশ আর্টিকেলটা দুটোই তোমরা আমাদের রাইস আইসের ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশ আর বেঙ্গলিতে তোমরা যে কোনো ভাষায় যে ভাষাতে কমফোর্টেবল হচ্ছ সে ভাষাতে ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের এডিটোরিয়াল এক্সপ্লেন ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে ইদার ইংলিশ আর বেঙ্গলিতে, তোমাদের যেটাতে কমফোর্টেবল হবে সে ভাষায় ডাউনলোড করে অতি অবশ্যই আজকের এই আর্টিকেলটি পড়ে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। আজকের আর্টিকেলের টপিকটি হচ্ছে ভীষণই একটা ইন্টারেস্টিং টপিক, ড্রাই ডেজ আহেড প্রিপেয়ারিং ফর আ রেইনফল ডেফিসিট মনসুন ইন ইন্ডিয়া। এটা হচ্ছে জিএস পেপার 1 জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, জিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট। আর এইখান থেকে অলরেডি রেনফল, ফ্লাডস এই ধরনের ইউপিএসসি ভীষণ একটা ফেভারিট থিম হচ্ছে জিওগ্রাফির জন্য। এটা প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল এজ মেন্সের জন্য ইম্পর্টেন্ট। আর আমরা মেন্সে এই ধরনের কোয়েশ্চেন্স অলরেডি পেয়ে গিয়েছি। যদি দেখি কোয়েশ্চেন্সটা 2017 in what way can floods be converted into a sustainable source of irrigations and all weather inland navigations in India? 250 words 15 marks. Similarly, a question to যদি দেখি what characteristic can be assigned to monsoon climate that succeeds in feeding more than 50% of the world population রিসাইডিং ইন মনসুন এশিয়া 250 ওয়ার্ডসে, এটাও 15 মার্কসের। তাহলে বুঝতে পারছো এই টপিকটা ভীষণই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে। আর যেহেতু এই এখন রেনফল ডেফিসিট মনসুন আমরা আইএমডি এক্সপেক্ট করতে চলেছে এবছরের জন্য, তো ইউপিএসসি 2026 এর মেন্সে আমরাও এক্সপেক্ট করতে পারি এই ধরনের টপিক থেকে ইউপিএসসি কোয়েশ্চেন্স রাখতে পারে। তার জন্য একটা প্রবাবল কোয়েশ্চেন্স আমরা তোমাদেরকে দিয়েছি। আর্টিকেলটি আফটার রিডিং দিস আর্টিকেল, গোয়িং থ্রু দিস আর্টিকেল, অতি অবশ্যই সেই কোয়েশ্চেনটি তোমরা অ্যাটেম্প্ট করবে, আমাদেরকে লিখে জানাবে। চলো দেখে নিই আমাদের প্রবাবল কোয়েশ্চেনটা কি হচ্ছে। ইন্ডিয়াস মনসুন ইজ ইনক্রিজিংলি ইনফ্লুয়েন্সড বাই কমপ্লেক্স ওশান অ্যাটমসফিয়ার ইন্টারাকশনস রাদার দ্যান সিম্পল ল্যান্ড সি থার্মাল কন্ট্রাস্ট। ডিসকাস and suggest a suitable way forward to enhance India's resilience to monsoon variability. 15 মার্কসে 250 ওয়ার্ডসে তোমরা এটা অ্যান্সার করবে। বুঝতেই পেরেছো? এবার তাহলে শুরু করা যাক আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন। আর্টিকেলের টপিকটি হচ্ছে ইট ইজ অ্যাবাউট ড্রাই ডেজ আহেড প্রিপেয়ারিং ফর আ রেইনফল ডেফিসিট মনসুন ইন ইন্ডিয়া। তো আমরা যদি দেখি ভারতের যে সাউথ ওয়েস্ট মনসুন, যেটা জুন সেপ্টেম্বরে কনসেন্ট্রেটেড হচ্ছে, সেটা কিন্তু একটা লাইফলাইন হিসেবে ধরা হচ্ছে কাদের না, নেশনস এগ্রিকালচার, ওয়াটার সিকিউরিটি এন্ড রুরাল ইকোনমি, যেটা কিন্তু নিয়ারলি কন্ট্রিবিউট করছে 70% অফ দ্য কান্ট্রিজ অ্যানুয়াল রেনফলকে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এর জন্যে কিন্তু সাস্টেন করছে লাইভলিহুডস অফ ওভার দ্যান 500 মিলিয়ন অফ পিপল, যেটা কিন্তু ডাইরেক্টলি তারা ডিপেন্ডেন্ট হয়ে আছে রেন ফেড ফার্মিং এর ওপরে। এরপরে দেখবো যদি আমরা দেখি ফলোইং 2 কনজিকিউটিভ ইয়ার্স অফ অ্যাবভ নর্মাল প্রেসিপিটেশন, যেটা হচ্ছে মানে 2 বছর পর পর এই বছর আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে ফোরকাস্ট করছে যে 8% রেনফল ডেফিসিট আমরা দেখতে পারি। একটা আনসার্টেনটি ব্যান্ড রেখেছে +-5% ফর দ্য 2026 মনসুন সিজনে। এটাই কিন্তু একটা ডেভেলপমেন্ট যেটা কিন্তু বলতে পারো একটা ডিমান্ড করছে আর্জেন্ট পলিসি অ্যাটেনশন, সাইন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনাল প্রিপেয়ারনেস টু ওভারকাম দিস calamity. এরপরে আমরা দেখব যে রেনফল নিয়ে কথাটা হচ্ছে, সেই রেনফলের ক্লাসিফিকেশনটা জেনে নিই। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ক্লাসিফাই করছে সিজনাল রেনফলকে রিলেটিভ টু লং পিরিয়ড অ্যাভারেজ, যেটা কিনা একটা মিন সামার মনসুন রেনফলকে বোঝাচ্ছে ওভার ইন্ডিয়া। তার বেস পিরিয়ড হচ্ছে 1971 থেকে 2020, আর সেটাকে কারেন্টলি সেট অ্যাট 87 সেন্টিমিটার আমাদের এই সময়কার এই 2026 এর জন্য জুন সেপ্টেম্বর পিরিয়ডের উপরে এটা বেস করে রাখা হয়েছে। দ্য মেইন ক্যাটাগরিজ আর দেখিনি। ফার্স্টে
যদি আমরা দেখি নর্মাল রেনফল কি করে বুঝবো, রেনফল বিটুইন 96% থেকে 104% অফ আমাদের লং পিরিয়ড অ্যাভারেজ, এইসব বছরে যখন নর্মাল রেনফল দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এগ্রিকালচার আউটপুটটা লার্জলি স্টেবল থাকছে, রিজার্ভার স্টোরেজটা অ্যাডিকুয়েট থাকছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ম্যাক্রো ইকোনমিও কিন্তু বলতে পারি ইনসুলেটেড থাকছে ফ্রম ওয়েদার শকস থেকে। সেকেন্ড দেখবো অ্যাবভ নর্মাল বা এক্সেস রেনফল যেটা, সেক্ষেত্রে যদি দেখি রেনফল অ্যাবভ 104% অফ লং পিরিয়ড অ্যাভারেজ, সেখানে বেনিফিশিয়াল পয়েন্টটা কি হচ্ছে না ওয়াটার স্টোরেজ, গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য খুবই একটা বেনিফিটেড জিনিস হচ্ছে। কিন্তু আবার এই এক্সেস রেনফল কিন্তু ট্রিগার করছে ফ্লাডস, ওয়াটার লগিং অ্যান্ড ক্রপ ড্যামেজ ইন ভালনারেবল ডিস্ট্রিক্টসে। এরপরে দেখবো বিলো নর্মাল রেনফলটা কি হচ্ছে না রেনফল বিটুইন 90% থেকে 96% অফ লং পিরিয়ড অ্যাভারেজ, এই ক্ষেত্রে কিন্তু এটা সিগন্যাল করছে একটা ইমার্জিং ময়েশ্চার ডেফিসিট, বাট কিন্তু এটা ফর্মাল ড্রট ডিক্লারেশন বলতে পারবো না আনলেস যতক্ষণ স্পেশাল ডিস্ট্রিবিউশন ইজ সিভিয়ারলি অ্যাফেক্টেড। এরপরে দেখবো 4 নম্বরটা ডেফিশিয়েন্ট রেনফল কি বলছে, ডেফিশিয়েন্ট রেনফল হচ্ছে যেখানে রেনফল বিটুইন 90% অফ লং পিরিয়ড অ্যাভারেজ অ্যাট দ্য ন্যাশনাল স্কেলের লেভেলে। সেক্ষেত্রে কি হচ্ছে ডেফিনিশন রেনফল যদি লার্জ স্পেশাল এক্সটেন্স যদি হয়ে গিয়ে থাকে অনেকটা লম্বা জায়গা ঘিরে, সেটা কিন্তু টিপিক্যালি অ্যাসোসিয়েটেড হয়ে যাচ্ছে আবার ড্রট কন্ডিশনের সাথে, মানে অলমোস্ট রিলেটেবল বলতে পারো, ডিসরাপ্টেড খারিফ সুইংস দেখা দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এগ্রিকালচারাল ডিস্ট্রেসও হচ্ছে। এরপরে আসবে ড্রট, যেটা ডেফিশিয়েন্ট রেনফল যখন লং স্পেশাল এক্সটেন্ট নিচে বা লার্জ স্পেশাল এক্সটেন্সের দিকে যাচ্ছে, সেটা কিন্তু ড্রটে পরিণত হচ্ছে। ড্রট মানে যেটা হচ্ছে আমাদের দুর্ভিক্ষ, সেই জায়গাটায় কি দেখতে পাচ্ছি, দ্য ফার্ম টার্ম ড্রট রেফার্স টু আ প্রলংড অ্যান্ড সিগনিফিকেন্ট ডেফিসিয়েন্সি অফ প্রেসিপিটেশনস ওভার আ রিজন, যেটা কিন্তু রিলেটিভ টু ইটস আমাদের এক্সপেক্টেড অ্যাভারেজ। সে তার জন্য কি হচ্ছে না ওয়াটার স্কারসিটি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু অ্যাডভার্সলি অ্যাফেক্ট করছে আমাদের এগ্রিকালচারকে অ্যাজ ওয়েল অ্যাজ ইকোসিস্টেমকে, অ্যান্ড হিউম্যান পপুলেশন সাস্টেনেন্স করতেও ডিফিকাল্টিস দেখা দিচ্ছে। ড্রটের ক্লাসিফিকেশন আমাদের ইন্ডিয়ান কনটেক্সট যদি দেখি, সেটা কিন্তু ফর্মালি ক্লাসিফাইড করা হচ্ছে। ফার্স্টে যদি দেখি মেট্রোলজিক্যাল ড্রট, সেখানে বলছে রেনফল ডেফিসিয়েন্সি, দেন কামস হচ্ছে হাইড্রোলজিক্যাল ড্রট, যেটা বলছে কিন্তু ডেপ্লিশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। এরপরে দেখবো এগ্রিকালচারাল ড্রটে আমরা যদি দেখি তো সেখানে সয়েল ময়েশ্চার ডেফিসিট হচ্ছে, রিডিউস হচ্ছে, সেটা কিন্তু ক্রপ গ্রোথকে হ্যাম্পার করছে। আর হচ্ছে সোশিও ইকোনমিক ড্রট, যেটা কিন্তু বোঝাচ্ছে ওয়াটার স্কারসিটি যখন আমাদের লাইভলিহুডকে ক্ষতিকর করছে আর অ্যাট দ্য সেম টাইম ফুড সিকিউরিটিকেও হ্যাম্পার করছে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গাইডলাইন কিন্তু কি প্রোভাইড করছে আমাদেরকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্রেমওয়ার্ক ফর ড্রট ডিক্লারেশন, কম্পেনসেশন অ্যান্ড রিলিফ অ্যাজ ওয়েল। এরপরে আমরা দেখব কারেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে, কারেন্ট কনটেক্সটে যদি দেখি 2015-এ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টসের ফার্স্ট স্টেজ ফোরকাস্টে বলছিল 93% অফ এলপিএ, যেটা কিন্তু বিলো নর্মাল বলতে পারো। সেখানে ক্ষেত্রে অ্যাকচুয়াল রেনফল টার্ন আউট টু বি 86% অফ এলপিএ, যেটা হচ্ছে আমাদের লং পিরিয়ড অ্যাভারেজ, সেটাই কিন্তু একটা মার্ক করছে ডেফিশিয়েন্ট মনসুন হিসাবে। আর সেটা কিন্তু ওয়াইডলি মানে পাবলিকরা সেটা ট্রিট করেছিল অ্যাজ আ ড্রট ইয়ার, সেটা হচ্ছে 2015-কে। আমাদের কাছে ফোরকাস্ট ছিল 93% হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এটা উল্টো দাঁড়ালো, সেক্ষেত্রে আরো কম রেনফল দেখতে পেলাম, সেটা হচ্ছে বিলো 90%-এর নিচে, সেটা হচ্ছে 86% অফ লং পিরিয়ড অ্যাভারেজ। আর সেখানেই আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোরিক্যাল প্যাটার্নটা কিন্তু বলছে যে একটা বিলো নর্মাল হওয়াতে সেটা কিন্তু র্যাপিডলি স্লাইড করছে ডেফিশিয়েন্ট অ্যান্ড ড্রট লাইক কন্ডিশনস আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখবো আমাদের হাউ দিস মনসুন ওয়ার্ক, রোল অফ ওশেন অ্যাটমসফিয়ার লিঙ্কেজটা আমাদেরকে বুঝতে পারবে কি করে না, যদি দেখি শুরুতেই ইন্ডিয়ান সামার মনসুন কিন্তু একটা প্রাইমারিলি ড্রিভেন বাই ডিফারেন্সিয়াল হিটিং অফ দ্য ল্যান্ড অ্যান্ড ওশান। গরমকালে কি হচ্ছে না ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, দেন দ্য সারাউন্ডিং সি সারফেসেস ক্রিয়েট করছে একটা লো প্রেশার জোন ওভার দ্য ল্যান্ড, ওয়ার্ম ময়েস্ট এয়ার ফ্রম দ্য সাদার্ন ইন্ডিয়ান ওশান থেকে, যেটা কিন্তু ইনওয়ার্ডই আসছে ইনল্যান্ডের তরফে, সেটা কিন্তু রাইজেস করছে ওভার দ্য মাউন্টেন রেঞ্জেস সাচ এস ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড হিমালয়ান ফুটহিলস, আর সেখানে কন্ডেন্সেস হয়ে ওয়াইড স্প্রেড রেনফল ক্রিয়েট করছে। হাউএভার এটা কিন্তু একটা ইন্টারেস্টিং, দেখলে কিন্তু মনে হচ্ছে এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মেকানিজম, কিন্তু এটা নয়। সেক্ষেত্রে কিভাবে বুঝবো, এটা কিন্তু হেভিলি মডুলেটেড হয়ে যাচ্ছে বাই লার্জ স্কেল ওশেন অ্যাটমসফিয়ার ইন্টারাকশনের মাধ্যমে। সেটা কি বলছে, স্পেশালি এল নিনো, লা নিনা অ্যান্ড ইন্ডিয়ান ওশেন ডাইপোলের মধ্যে দিয়ে আমরা এটা জানতে পারছি। এরপরে দেখবো কি কি ফ্যাক্টরস গুলো হচ্ছে সেখানে। ফার্স্টে দেখবো এল নিনো। এল নিনোটা কি বলছে, একটা অ্যাবনর্মাল ওয়ার্মিং অফ সি সারফেস টেম্পারেচার। কোথায় হচ্ছে না, সেন্ট্রাল এন্ড ইস্টার্ন ইকুয়েটরিয়াল প্যাসিফিক ওশনে টিপিক্যালি অকারিং করছে 2 থেকে 7 বছর বলতে পারো, আর অফেন তাদের সি সারফেস টেম্পারেচারটা ইজ অ্যাবভ 1 ডিগ্রি সেলসিয়াস।
তারপরে দেখবো আমি অফেন এক্সিড করছে 1 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ নর্মাল। অরিজিনটা কি করে না এল নিনো যেটা হচ্ছে স্প্যানিশ ফর দ্য চাইল্ড নামে বোঝাচ্ছে, যেটা কিন্তু হিস্টোরিক্যালি পেরুভিয়ান ফিশারম্যানরা ইউজ করতো। তারা কিন্তু দেখেছিল ওয়ার্ম কোস্টাল ওয়াটার ডিউরিং ক্রিসমাসের টাইমে, যেটা ডিসেম্বরের টাইমে। আর মেটেরোলজিক্যাল টার্মে যদি আমরা দেখি, এটা কিন্তু ওয়ার্ম ফেজ অফ এল নিনো সাদার্ন অসিলেশন, যেটা কিন্তু একটা কাপল ওশেন অ্যাটমসফেরিক সিস্টেম বলা হচ্ছে। এর মেকানিজম অফ অ্যাকশনটা দেখে নিই। ডিউরিং এল নিনো ইভেন্টে কি হচ্ছে, একটা ওয়াকার সার্কুলেশন তৈরি হচ্ছে। এই ওয়াকার সার্কুলেশন কি করছে, লার্জ স্কেল ইস্ট থেকে আমাদের ওয়েস্ট অ্যাটমসফেরিক সার্কুলেশন হচ্ছে, ইস্ট থেকে ওয়েস্ট যাচ্ছে, ইস্ট টু ওয়েস্ট যাচ্ছে ওভার দ্য ট্রপিক্যাল প্যাসিফিক, যেটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এটাই কিন্তু সাপ্রেস করছে কনভেকশন, যে কনভেকশন কারেন্টে কি হচ্ছে না এয়ার রাইজিং অ্যান্ড রেনফল ক্রিয়েট করছে ওভার দ্য ইন্ডো প্যাসিফিক রিজনে। এই জিনিসটাকে সাপ্রেস হচ্ছে অ্যাট দ্য সেম টাইম। আর এটা কিন্তু আবার বলতে পারো এনহ্যান্স দেখতে পাচ্ছে অ্যাক্টিভিটিটা ওভার দ্য সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন প্যাসিফিক রিজনের ক্ষেত্রে। আমরা কিন্তু সাপ্রেস অ্যাক্টিংটা দেখতে পাচ্ছি ইন্ডো প্যাসিফিক রিজনের ক্ষেত্রে, আর এনহ্যান্স অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন প্যাসিফিকের ক্ষেত্রে। তার জন্য কি ইম্প্যাক্ট দেখছি, ইম্প্যাক্টে এটাই দেখছি কনসিকুয়েন্ট এই আমাদের অ্যানোমালাস বা অ্যাবনর্মাল সাবসিডেন্স অফ ড্রাই এয়ার কিন্তু আমরা ফিল করতে পারছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য। আর সেটা কিন্তু উইকেন্ড করছে মনসুন ট্রাউকে। আর সেটা তার জন্য আমাদের ময়েশ্চার ফ্লাক্স ওভার দ্য আরবিয়ান সি, বে অফ বেঙ্গল, যেটা কিন্তু আমাদের বিলো নর্মাল বা ডেফিশিয়েন্ট রেনফল ক্রিয়েট করছে ওভার দ্য লার্জ পার্টস অফ ইন্ডিয়া। যদি দেখি 1950 সাল থেকে এল নিনো কিন্তু কোইনসাইডেড করেছে ডেফিশিয়েন্ট মনসুনের সাথে ইন ইন্ডিয়াতে 9 আউট অফ 16 অকারেন্সেস এর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে দেখবো কারেন্ট কনটেক্সটে কি বলছে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যালে। তার বক্তব্য হচ্ছে 2026 ফোরকাস্টে অ্যান্টিসিপেট করছে এল নিনো কিন্তু কন্ডিশনস উইল ইন্টেন্সিফাই করবে আরো বিশেষভাবে সেকেন্ড হাফ অফ দ্য মনসুন সিজনে। আমরা যদি দেখতে পাই আগস্ট সেপ্টেম্বরের সেকেন্ড হাফে দেখতে পাবো, মেকিং দ্য লেটার পার্ট অফ দ্য সিজন আরো ভালনারেবল করে তুলবে। ক্রিটিক্যালি যদি দেখি একটা জিনিস, টাইমিং অফ দ্য এল নিনো কিন্তু ডিটারমিন করে তার ইম্প্যাক্টটা কিভাবে। যখন অনেক সময় ওয়ার্মিং পিক করে আউটসাইড দ্য মনসুন মান্থসে বাইরে গিয়েও যদি আমরা দেখতে পাই সেখানেও গরম দেখতে পাচ্ছি, তার ইনফ্লুয়েন্স কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। 2019 সিজনে ইলাস্ট্রেট করছে এই জিনিসটা কিভাবে না, ডিসপাইট আর্লি এল নিনো লাইক কন্ডিশন থাকা সত্ত্বেও রেনফল টার্ন আউট টু বি অ্যাবভ নর্মাল, বিকজ সেক্ষেত্রে ওয়ার্মিং কিন্তু শর্ট লিভ ছিল অ্যান্ড ডিড নট সাস্টেন থ্রু দ্য কোর মনসুন মান্থে, পুরো এন্টায়ার মান্থে ছিল না। এরপরে আমরা দেখবো লা নিনা। লা নিনা কি বলছে, ইজ অ্যান অপোজিট ফেজ অফ এনসো ক্যারেক্টারাইজড বাই অ্যানোমালাস কুলিং, হচ্ছে সি সারফেস টেম্পারেচার কোথায় না সেন্ট্রাল এন্ড ইস্টার্ন প্যাসিফিক, আমাদের ইকুয়েটরাল প্যাসিফিকে। এই লা নিনা নামটা হচ্ছে স্প্যানিশ গার্ল ফর দ্য স্প্যানিশ গার্ল কে ডিনোট করছে অ্যান্ড রিফ্লেক্ট করছে অপোজিট ফিচার্স অফ দ্য এল নিনো। তার মেকানিজম অফ অ্যাকশনটা কি বলছে, ডিউরিং লা নিনা ফেজে কি হচ্ছে ওয়াকার সার্কুলেশনটা স্ট্রেনথেন হচ্ছে, এনহ্যান্স করছে কনভেকশন জিনিসটা ওভার দ্য ইন্ডো প্যাসিফিক রিজনে। ওখানে কিন্তু সাপ্রেস করেছিল এল নিনো ক্ষেত্রে, এখানে কিন্তু এনহ্যান্স করছে অ্যান্ড ইনক্রিজ করছে সাপ্লাই অফ ময়েশ্চার টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তার জন্য কিন্তু আমরা একটা হেভি রেনফল কিন্তু দেখতে পাচ্ছি। ইম্প্যাক্টেড হচ্ছে লা নিনা ইয়ার্সে, দেয়ারফর জেনারেলি অ্যাসোসিয়েটেড আমরা দেখতে পাই above normal বা excess rainfall over India, particularly over the central and peninsular India ক্ষেত্রে through though regional variability আমরা কিন্তু দেখতে পেয়ে গিয়ে থাকি। India's recent year of surplus rainfall যদি দেখি partly attributed to La Nina conditions, illustrating এই জিনিসটাই বোঝাচ্ছে যে cyclical natures of monsoon variability। এরপরে আমরা দেখবো কি না ইন্ডিয়ান ওশান ডাইপোল, যেটা বোঝাচ্ছে কাউন্টার একটা মেকানিজম বলছে। এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা আরো ভালোভাবে বোঝো তোমরা। ইন্ডিয়ান ওশান ডাইপোল হচ্ছে সামটাইমস আমরা কিন্তু অনেক সময় ওদেরকে বলে থাকি ইন্ডিয়ান নিনো। এটা কিন্তু ক্যারেক্টারাইজড বাই দ্য ডিফারেন্সেস ইন সি সারফেস টেম্পারেচার বিটুইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান, যেটা কিন্তু নিয়ার দ্য আরবিয়ান ইন ইস্ট আফ্রিকাকে ডিনোট করছে, আর ইস্টার্ন ইন্ডিয়ান ওশান যেটা কিন্তু সুমাত্রা এন্ড ইন্দোনেশিয়াকে ডিনোট করছে। আনলাইক আমাদের এল নিনো সাদার্ন অসিলেশন যেটা কিন্তু অপারেট করছে প্যাসিফিকে, আর ইন্ডিয়ান ওশান আমাদের ডাইপোল কিন্তু কমপ্লিটলি ইন্ডিজিনিয়াস টু ইন্ডিয়ান ওশান ফেনোমেনন বলতে পারো, এন্ড এক্সারসাইজ করছে আরো ডিরেক্ট এন্ড প্রক্সিমেট ইনফ্লুয়েন্স অন দ্য ইন্ডিয়ান মনসুনের উপরে। আর এই পজিটিভ আইওডি এন্ড নেগেটিভ আইওডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রিলিমসে কিন্তু কোয়েশ্চেন্স এসে গিয়ে থাকে, কনসেপ্ট কিন্তু তোমরা ক্লিয়ার রাখবে।
পজিটিভ আইওডি কি বলছে না, অনেক সময় ইভেন্ট অকার করে যেখানে ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান গরম হয়ে যাচ্ছে abnormally while the ইস্টার্ন ইন্ডিয়ান ওশান কিন্তু কুলস থাকছে। এটাই কিন্তু আবার স্ট্রেনথেন করছে ময়েশ্চার লেডেন ওয়েস্টার্লি উইন্ড যেটা ফ্লো করছে টুয়ার্ডস ইন্ডিয়া, enhance করছে convection over the Indian subcontinent and at the same time is associated with the above normal rainfall over most of the Indian parts. ক্রুশিয়ালি যদি আমরা দেখি আইওডি, পজিটিভ আইওডি বিশেষ করে কিন্তু একটা কাউন্টার অ্যাক্ট বা পার্শিয়ালি কিন্তু অফসেট করছে নেগেটিভ এফেক্টস অফ দ্য এল নিনো বা কনকারেন্ট এল নিনো। এরপরে আসবে নেগেটিভ আইওডি কি বলছে, সেখানে কিন্তু উল্টোটা হচ্ছে। নেগেটিভ আইওডি কিন্তু ইন হুইচ যেখানে ইস্টার্ন ইন্ডিয়ান ওশান কিন্তু ওয়ার্মার থাকছে দ্যান দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান, আর এট দ্য সেম টাইম সাপ্রেস করছে আমাদের ময়েশ্চার ফ্লাক্স টুয়ার্ডস দ্য ইন্ডিয়া, অ্যান্ড এট দ্য সেম টাইম এটা কিন্তু কমপ্লিমেন্ট করছে ডেফিসিট এফেক্টস অফ দ্য এল নিনো অ্যান্ড দেয়ারফর অ্যাম্প্লিফাই করছে, আরো রিস্ক অফ ড্রটকে বাড়িয়ে দিচ্ছে। এরপরে দেখবো আমরা মেডেন জুলিয়ান অসিলেশন। মেডেন জুলিয়ান অসিলেশন কি বলছে, যেটা হচ্ছে ইন্ট্রা সিজনাল রেগুলেটর হিসাবে কাজ করছে। সেটা কিন্তু ইস্টওয়ার্ড এন্ড একটা হচ্ছে ইস্টওয়ার্ড মুভিং সিস্টেম অফ এনহ্যান্স অ্যান্ড সাপ্রেস, মানে অল্টারনেট ভাবে আমরা দেখতে পাবো ওভার দ্য ট্রপিক্যাল ইন্ডিয়ান অ্যান্ড প্যাসিফিক ওশান, যেটা কিন্তু অপারেট করছে 30 থেকে 60 দিনের টাইম স্কেলে। যদি আমরা অ্যাক্টিভ ফেজটা দেখি সেটা কিন্তু এনহ্যান্স করছে ময়েশ্চার কনভার্জেন্সকে অ্যান্ড রেইনফলকে ওভার ইন্ডিয়া। আর সেকেন্ডলি যদি আমরা দেখি সাপ্রেস ফেজটা ওভার দ্য ইন্ডিয়ান ওশান, সেটা কিন্তু টেম্পোরারি উইক করছে, টেম্পোরারি উইকেনিং দেখতে পাচ্ছি আমরা ব্রেক মনসুন রেইনফলে। আর এই জিনিসটা মেডেন জুনের অসিলেশন কিন্তু আমাদের আইএমডি ইউজ করছে ফর এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্টের জন্য, যেটা 2 থেকে 4 সপ্তাহের জিনিসটাকে, যেটা কিন্তু হেল্প করে এগ্রিকালচার অ্যান্ড ডিজাস্টার প্রিপেয়ারনেস করতে সাহায্য করে। এরপরে দেখবো ইকুয়াটোরিয়াল আমাদের ইন্ডিয়ান ওশান অসিলেশন কি বলছে, যেটা এটা হচ্ছে ভ্যারিয়েবিলিটি দেখতে পাচ্ছি আমরা কনভেকশনে ওভার দ্য ইকুয়েটোরিয়াল ইন্ডিয়ান ওশান রিজনটাতে, যেটা কিন্তু আইডেন্টিফাই কে করছে না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি, কমপ্লিমেন্ট করছে আমাদের আইওডি ইন্ডিয়ান ওশান ডাইপোল, যেটা কিন্তু ইনফ্লুয়েন্স করছে মনসুন রেইনফলকে। এর আরো পার্টসে আছে, যেমন হচ্ছে ইউরেশিয়ান স্নো কভার, যেটা কিন্তু ল্যান্ড সি থার্মাল কন্ট্রাস্ট হচ্ছে, and at the same time এটাও কিন্তু ইনফ্লুয়েন্স করছে আমাদের মনসুন অনসেট অ্যান্ড স্ট্রেংথকে। সেকেন্ড দেখবো আটলান্টিক মেরিডোনিয়াল ওভারটার্নিং সার্কুলেশন। এই যে টার্মস গুলো তোমরা কিন্তু জেনে রেখো, আর মেন্সে কিন্তু এগুলো অ্যান্সার এনরিচমেন্ট করতে সাহায্য করবে। যেটা কিন্তু লার্জ স্কেল আটলান্টিক ওশান সার্কুলেশন সিস্টেম ইনফ্লুয়েন্স করছে গ্লোবাল ক্লাইমেট অ্যান্ড মনসুনকে, আর নর্থ আটলান্টিক সি সারফেস টেম্পারেচার যেটা সেটা কিন্তু অল্টারেট করছে আমাদের অ্যাটমসফেরিক সার্কুলেশনকে আর ইম্প্যাক্ট করছে ইন্ডিয়ান মনসুনকে। এরপরে দেখবো আমাদের এতক্ষণ ধরে আমরা দেখলাম কি ইন্ডিয়ান মনসুনের ক্লাসিফিকেশন দেখলাম, রেইনফল ক্লাসিফিকেশন দেখলাম, তারপরে আমরা কি দেখলাম যে কিভাবে হচ্ছে, হাউ দিস রেইনফল ইজ হ্যাপেনিং বা মনসুন ওয়ার্ক করছে, যেটা হচ্ছে ওশান অ্যাটমসফিয়ার একটা রোল জিনিসটা আমরা ফেনোমেননটা ইন্টারচেঞ্জেবলি এটা বুঝলাম। এরপরে আসবে ওয়াই ফোরকাস্টিং দ্য মনসুন ইজ চ্যালেঞ্জিং, কেন এত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে মনসুন ফোরকাস্টিং, তার কারণ হচ্ছে মনসুন প্রেডিকশন একটা ভীষণই inherently difficult and complex due to the non-linear interaction of multiple climatic drivers including El Nino, La Nina, Indian Ocean Dipole। তার প্রথম চ্যালেঞ্জ যদি দেখি টাইমিং আনসার্টেনটি, কেন দ্য ইম্প্যাক্ট অফ এল নিনো অনেক সময় ডিপেন্ড করে থাকে কোন সময় এটা পিক হচ্ছে ডিউরিং অর আউটসাইড দ্য মনসুন মান্থ কিনা। এরপর সেকেন্ড দেখবো ইন্টেন্সিটি ভ্যারিয়েশন, সেটা কি বলছে না যদি উইক এল নিনো হচ্ছে কন্ডিশন অনেক সময় তার ইম্প্যাক্টটা কিন্তু খুব আমরা মানে কমই দেখতে পাচ্ছি, আর সেটা কিন্তু সিগনিফিকেন্টলি আমাদের রেইনফলকে ডিসরাপ্টও করছে না। 3 নম্বর দেখবো রিজনাল ডাইভার্সিটি, সেটা কি বলছে যেখানে ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া অনেক সময় এক্সপিরিয়েন্স করছে কন্ট্রাস্টিং রেইনফল প্যাটার্ন। আর যদি আমরা এক্সাম্পল দেখি ফর এক্সাম্পল 2019 এই জিনিসটাই কিন্তু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ডিসপাইট দ্য প্রেজেন্স অফ এল নিনো লাইক কন্ডিশন থাকা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু অ্যাবভ নর্মাল রেইনফল দেখতে পেয়েছিল, হাইলাইটিং দ্য লিমিটেশন অফ এই ডিটারমিনিস্টিক ফোরকাস্টিংটা। সেকেন্ড আমরা দেখবো এই কমপ্লেক্সিটিও কিন্তু একটা আন্ডারস্কোর করছে দ্য ফোরকাস্ট কিন্তু একটা প্রবাবিলিস্টিক, এটা কিন্তু অ্যাবসোলুট নয়, প্রবাবিলিস্টিক। তার জন্য আমাদের একটা কশিয়াস ইন্টারপ্রিটেশন খুবই দরকার, অ্যাট দ্য সেম টাইম একটা পলিসি রেসপন্স কিন্তু ফ্লেক্সিবিলিটি আনা উচিত সেখানে। এরপরে দেখবো এই যে আমাদের রেইনফলের যে মনসুন যেটা অল্টার মনসুন বা ডেফিসিট রেইনফলে তার চ্যালেঞ্জেস গুলো কি কি, ইমার্জিং চ্যালেঞ্জেস ইন এ ডেফিসিট মনসুন ইয়ার।
ফার্স্টে যদি আমরা দেখি এগ্রিকালচারাল স্টেটস, এন্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। খারিফ ক্রপ যেমন হচ্ছে রাইস, পালসেস, অয়েল সিড, সুগার কেন, তারা কিন্তু ডিরেক্টলি সোন করে কোন সময় তাদেরকে ফলন করা হয়, মনসুন সিজনে। আর এই শর্টফল যদি যখন হচ্ছে সেক্ষেত্রে তাদের সোন এরিয়াটাও কমে যাচ্ছে, লোয়ার করছে ইল্ডটা, অ্যাট দ্য সেম টাইম ট্রিগার করছে ফার্ম ডিস্ট্রেস, পার্টিকুলারলি ফর স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার যারা কিন্তু ইরিগেশন অ্যাক্সেস কিন্তু ল্যাক করছে। সেকেন্ড দেখবো ইনফ্লেশনারি প্রেশার ক্রিয়েট করছে। কিভাবে না, ফুড ইনফ্লেশন একটা ডিরেক্ট কনসিকুয়েন্স দেখতে পাওয়া যায় পুয়ার মনসুনের জন্য। শর্টেজেস, পালসেস অ্যান্ড অয়েল সিজের ক্ষেত্রে সেটা কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্সে ডিরেক্টলি সে তার জিনিসটাকে ডিসরাপ্ট করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আরবিআইকে ফোর্স করছে টু মেনটেন হাই ইন্টারেস্ট রেট, আর সেটাই কিন্তু ইকোনমিক গ্রোথকে স্লো ডাউন করছে। সেকেন্ড আমরা দেখবো ফার্টিলাইজার অ্যান্ড ইনপুটস আনসার্টেনটি। সেটা কি বলছে, আমাদের এমনিও জিওপলিটিক্যাল এখন যদি সিচুয়েশনটা কীরকম, মানে ইট ইজ কাপলড উইথ, এমনি আমরা একটা ডেফিসিয়েন্ট মনসুন আমরা এক্সপেক্ট করতে চলেছি, তার সাথে কাপলড উইথ জিওপলিটিক্যাল টেনশন ইন ওয়েস্ট এশিয়া। কীরকম ভাবে না, রিজনাল ক্রিটিক্যাল যেমন হচ্ছে যে ইন্ডিয়ার সাপ্লাই অফ ন্যাচারাল গ্যাস এখন লিমিটেড হয়ে গেছে, ইউজড ইন, যেটা কিন্তু ইউরিয়া প্রোডাকশনে লাগছে, সেটা কিন্তু কুড কম্পাউন্ড করতে পারে এগ্রিকালচারাল চ্যালেঞ্জেসকে বাই ডিসরাপ্টিং দ্য ফার্টিলাইজার অ্যাভেলেবিলিটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইনপুট কস্টকেও বাড়িয়ে দিচ্ছে আবার। এরপরে দেখবো 4 নম্বরটা রুরাল ডিমান্ড কন্ট্রাকশন। কিরকম, রুরাল ইকোনমিটা কিন্তু ক্লোজলি টাইড হয়ে আছে এগ্রিকালচার ইনকামের সাথে। কিভাবে, পুয়ার মনসুন আসলে রুরাল পারচেজিং পাওয়ারকে আরো দুর্বল করে তুলছে, কন্ট্রাক্ট করছে তাদের ডিমান্ড ফর ম্যানুফ্যাকচার্ড গুডস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা কিন্তু ব্রডার যদি আমরা দেখি ইকোনমিক রিকভারি কিন্তু স্লো ডাউন হয়ে যাচ্ছে। এরপরে দেখবো আমরা 5 নম্বরে ওয়াটার এনার্জি স্টোরেজ। সেটা কি বলছে না, একটা ডেফিসিয়েন্ট মনসুন আমাদের যদি দেখি রিজার্ভার রিচার্জ যেটা হচ্ছে আমাদের হেভি রেনফলের ক্ষেত্রে যে রিজার্ভার রিচার্জ কিন্তু খুব ভালোভাবে হচ্ছে, ডেফিসিয়েন্ট মনসুনে সেটা কিন্তু তার উল্টোটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ক্রিটিক্যালি আবার লো ওয়াটার স্টোরেজ দেখাচ্ছে, আর সেটা কিন্তু আবার অ্যাফেক্ট করছে আমাদের ইরিগেশন অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ডিউরিং দ্য রাবি সিজন, while also lowering hydropower generation, thereby increasing reliance on costlier thermal power উপরে আমরা রিলাই করছি অ্যান্ড রেজিং করছি, ওভারঅল এনার্জি স্ট্রেসকে আমাদের বেড়ে যাচ্ছে। এটাকে ওভারকাম করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে কিছু ইনিশিয়েটিভস আমরা দেখতে পাচ্ছি, আর ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্কসও দেখতে পাচ্ছি। তো দেখিনি কি কি আছে সেগুলো। ফার্স্ট আমরা যদি দেখি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, সে কি করছে, কোঅর্ডিনেট করছে অ্যান্ড পলিসি গাইডেন্স করছে ফর দ্য ড্রট রেসপন্সের জন্য, অ্যাট দ্য সেম টাইম আর্লি ওয়ার্নিং ডেসিমিনেশনে হেল্প করছে অ্যান্ড ইন্টারস্টেট কোঅর্ডিনেশন করছে। সেকেন্ড দেখবো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। সে কি করছে, ফ্ল্যাগশিপ একটা কোর ইন্স্যুরেন্স স্কিম হচ্ছে, সেটা কিন্তু ডিজাইন করা আছে টু কম্পেনসেট ফার্মার্স ফর ইল্ড লসেস ডিউ টু ন্যাচারাল ক্যালামাইটিস, এই যে ড্রট, ইনক্লুডিং দ্য ড্রট। হাউএভার এনরোলমেন্ট গ্যাপ আর ডিলেড ক্লেম সেটেলমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। এরপরে দেখবো 3 নম্বরে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। তার বক্তব্য কি, ফোকাসেস অন হার ক্ষেত কো পানি, যেটা হচ্ছে ওয়াটার ফর এভরি ফার্ম অ্যান্ড পার ড্রপ মোর ক্রপ থ্রু মাইক্রো ইরিগেশনস। তো ফোর্থ কি দেখবো, এমজি নারেগা। এমজি নারেগা কি বলছে, এমজি নারেগা ইন্টিগ্রেশনে সে বলছে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের মাধ্যমে, যেটা একটা অটোমেটিক ইকোনমিক স্টেবিলাইজার হচ্ছে ড্রট ইয়ার্সে, আর প্রোভাইড করছে আমাদের ওয়েজ ইনকাম টু রুরাল হাউসহোল্ড, যেখানে এগ্রিকালচারাল ওয়ার্ক প্রোডাক্টিভিটিটা ডিক্লাইন থাকছে। 5 নম্বরে কি দেখবো, ন্যাশনাল ওয়াটার মিশন। সেটা কি করছে, প্রমোট করছে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি অ্যান্ড কনজারভেশনকে, আর স্পেশালি এমফাসাইজ করছে ইরিগেশন মডার্নাইজেশনের ক্ষেত্রে অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রেগুলেশনের ক্ষেত্রে। 6 নম্বরে আমরা যদি দেখি আইএমডির অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিসেস। সেটা কি, ডিস্ট্রিক্ট লেভেলে ক্রপ অ্যান্ড ওয়েদার অ্যাডভাইজারিজে হেল্প করছে ফার্মার্সদেরকে থ্রু এসএমএস অ্যান্ড কিষাণ পোর্টালসের মাধ্যমে, যেটা কিন্তু ইনফর্ম ডিসিশন নিতে সাহায্য করবে কৃষকদের অন সোয়িং টাইম, ক্রপ চয়েস অ্যান্ড ইনপুট ইউজের ক্ষেত্রে। 7 নম্বর যদি দেখি পিএম কুসুম অ্যান্ড সোলার ইরিগেশন। সেটা কি বলছে, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিয়ান পিএম কুসুম। তার বক্তব্য হচ্ছে যেটা কিন্তু রিডিউস করছে ডিপেন্ডেন্স অন ডিজেল পাওয়ার ইরিগেশন সিস্টেম, যেটা প্রমোট করছে আমাদের সোলার পাম্পকে। তার ফলে অপারেশন কস্ট ফর দ্য ফার্মার কিন্তু রিডিউসড হচ্ছে ডেফিসিয়েন্ট রেইনফল ইয়ারের ক্ষেত্রে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গ্রাউন্ড ওয়াটার ওভার এক্সপ্লয়টেশনকেও রিডাকশন করছে।
এটা তো আমরা একটা সরকারের তরফ থেকে আমরা দেখলাম ইনিশিয়েটিভ, কিন্তু এটা ওভারঅল হলিস্টিক্যালি কম্প্রিহেন্সিভলি ওয়ে ফরওয়ার্ডটা আমাদের দেখে নেওয়া উচিত। ইমিডিয়েটলি আমাদের কি করা উচিত প্রিপেয়ারনেস মেজারে? স্ট্রেনথেন ওয়েদার এগ্রিকালচার অ্যাডভাইজারি সিস্টেম। ফার্স্ট কিভাবে না বেটার ইন্টিগ্রেট করা উচিত আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ফোরকাস্টকে উইথ এক্সটেনশন সার্ভিসেস। কোথায় না ব্লক অ্যান্ড পঞ্চায়েত লেভেলে, যাতে কিনা ফার্মার্সরা রিসিভ করতে পারে টেলার সোয়িং, ক্রপ চয়েস অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাডভাইসেস। সেকেন্ডলি কি করছে না প্রমোট করছে শর্ট ডিউরেশন অ্যান্ড ড্রট রেজিলেন্ট ভ্যারাইটিস। ফর এক্সাম্পল যদি দেখি শর্ট ডিউরেশন প্যাডি, মিলেট অ্যান্ড পালসেস, সেই সব জায়গাতে যেখানে ডেফিসিট খুব মানে লাইকলি চান্সেস আছে। এরপরে দেখবো এনশিওর করছে টাইমলি অ্যাভেলেবিলিটি অফ ইনপুটস। কিভাবে না ফার্টিলাইজার স্টকসকে শোর আপ করা উচিত, মানে স্টক রাখা উচিত, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মনিটর করা উচিত ডিস্ট্রিবিউশনাল চ্যানেলসকে, যাতে প্রিভেন্ট করবে লোকালাইজ শর্টেজেস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্টক পাইলে যেখানে হোর্ডিং যেটা হচ্ছে সেটাও যাতে না হয়। এরপরে দেখবো র্যাম্প আপ ডোমেস্টিক প্রোডাকশন অফ নাইট্রোজেন বেসড ফার্টিলাইজার্স অ্যান্ড বায়ো ফার্টিলাইজার্স। আর সেটাই কিন্তু আমাদের রিডিউস করবে ডিপেন্ডেন্স অন ইম্পোর্টেড গ্যাস লিঙ্কড ইম্পোর্টস। এরপরে আমরা কি দেখবো ম্যানেজ করুক ওয়াটার অ্যান্ড স্টোরেজ প্রুডেন্টলি। কিভাবে না প্রায়োরিটাইজ করা উচিত ইকুইটেবল ওয়াটার ডিস্ট্রিবিউশন ফ্রম রিজার্ভার্স অ্যাট দ্য কোথায় স্পেশালি ইন দ্য ইন্টারস্টেট রিভার বেসিনসের ক্ষেত্রে। সেকেন্ড আমরা যদি দেখি সামার ইরিগেশন যে প্ল্যান জিনিসটা হচ্ছে সেটাকে রেস্ট্রিক্ট করা উচিত, বেশি মাত্রায় ইউজ না করা উচিত সামারে ইরিগেশন সিস্টেমকে, অ্যাট দ্য সেম টাইম মাইক্রো ইরিগেশন প্রমোট করা উচিত, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি লেভেল ওয়াটার সেভিং প্র্যাকটিসকে এনকারেজ করা উচিত। এরপরে দেখবো মিডিয়াম অ্যান্ড লং স্ট্রাকচারাল রিফর্ম কিভাবে আসবে। ফার্স্টে দেখবো ইনভেস্ট করা উচিত ওয়াটার হারভেস্টিং অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিচার্জ। সেখানে কি করছে না ওয়াটার সেট ডেভেলপমেন্ট নিয়ে আসা উচিত, পন্ড ট্যাঙ্ক রিস্টোরেশন অ্যান্ড আর্টিফিশিয়াল রিচার্জ স্ট্রাকচার, যেটা কিন্তু আমাদের বেশি বৃষ্টি হলে যে জিনিসটা হচ্ছে মনসুন রান অফ ওয়াটারকে ক্যাপচার করতে পারে, অ্যান্ড সেটাই দেয়ারফর রিডিউস করবে ডিপেন্ডেন্স অন দ্য গ্রাউন্ড ওয়াটার। সেকেন্ড আমরা দেখবো কি রেগুলেটেড ওয়েল স্পেসিং অ্যাকুইফার ম্যাপিংকে প্রমোট করা উচিত, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কমিউনিটি লেভেল গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ভালোভাবে রাখা উচিত। এরপরে দেখবো ডাইভার্সিফাই ক্রপিং প্যাটার্ন। সেটা কি বলছে গ্র্যাজুয়ালি শিফট করা উচিত পার্টস অফ প্যাডি ডমিনেন্ট ল্যান্ডস্কেপ টুয়ার্ডস মিলেটস, পালসেস অ্যান্ড অয়েলসিস, যেটা কিন্তু লেস ওয়াটার ইন্টেন্সিভ হচ্ছে অ্যান্ড মোর ক্লাইমেট রেজিলেন্টও হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম প্রোভাইড করা উচিত প্রাইস সাপোর্ট, মার্কেট লিঙ্কেজেস অ্যান্ড প্রকিউরমেন্ট মেকানিজমস এইসব ক্রপসগুলোর জন্য, যাতে কিনা ফার্মার্সদের কিন্তু ডিসকারেজ যাতে না হতে পারে তারা থ্রু দ্য প্রাইস ইনক্রিজ রিস্কের জন্য। এরপরে দেখবো কি এনহ্যান্স করা উচিত ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার। সেটা কি বলছে ইমপ্রুভ করা উচিত ফুড অ্যান্ড ড্রট রেজিলেন্ট রুরাল ইনফ্রাস্ট্রাকচার। কিরকম না বাঁধ, ড্রেনেজ, চ্যানেলস, কমিউনিটি লেভেল স্টোরেজকে ইনফ্রাস্ট্রাকচার আরও স্ট্রেনথেন করা উচিত। এরপরে দেখবো কি ইন্টিগ্রেট করা উচিত ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট আরবান প্ল্যানিং এর মধ্যে, স্পেশালি ফর ওয়াটার সাপ্লাই সিস্টেম, স্ট্রং ওয়াটার ড্রেনেজ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট। আর লাস্টলি আমরা দেখে নিব স্ট্রেংথেনিং ফোরকাস্টিং অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম। কিভাবে হাই রেজলিউশন মডেল, স্যাটেলাইট ডেটা অ্যান্ড এআই বেসড টুলস এর মাধ্যমে আমরা স্পেশিয়াল অ্যান্ড টেম্পোরাল অ্যাকিউরেসি যাতে আমরা নিয়ে আসতে পারি, প্রবাবিলিস্টিককে একটা অ্যাকিউরেসির মধ্যে দিয়ে মনসুন ফোরকাস্ট যাতে করতে পারি, সেই জিনিসটাই করা উচিত। এক্সপ্যান্ড করা উচিত রিয়েল টাইম মনিটরিং অন সয়েল ময়েশ্চার, রিভার ফ্লো, রিজার্ভার লেভেলস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, যেটা কিন্তু হেল্প করবে অ্যান্টিসিপেটরি ডিসিশন মেকিংয়ে অ্যান্ড early warning for floods and drought. তাহলে এখানেই আর্টিকেলটি সমাপ্ত করছি একটা উপসংহার ড্র করে। আমরা দেখলাম কি ইন্ডিয়ান মনসুন কিন্তু একটা কমপ্লেক্স ইন্টারাকশনের দ্বারাই সেপ আপ হয়ে আছে। সেটা কিন্তু কমপ্লেক্স ইন্টারাকশনটা কি কি এল নিনো, লা নিনা অ্যান্ড ইন্ডিয়ান ওশান ডাইপোল, যেটা কিন্তু একটা সিগনিফিক্যান্টলি রিস্ক পোজ করছে যখন ডেফিসিয়েন্ট অ্যারাইজ হচ্ছে, পার্টিকুলারলি ফর এগ্রিকালচার, ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ব্রডার ইকোনমিক ক্ষেত্রে। আর এইসব চ্যালেঞ্জেসকে আমাদেরকে কিভাবে অ্যাড্রেস করবো না একটা শিফটিং নিয়ে আসা উচিত অ্যান্টিসিপেটরি গভর্নেন্সের ক্ষেত্রে, যেটা কিন্তু ইন্টিগ্রেট করবে সাইন্টিফিক forecasting plus institutional readiness and community resilience to effectively, যেটা কিন্তু ম্যানেজ করবে গ্রোয়িং ক্লাইমেট আনসার্টেনিটিকে। তাহলে আজকের ভিডিও ডিসকাশনটি এখানেই সমাপ্ত করছি। তোমাদের কাছে যে প্রবাবল কোয়েশ্চেন্সটা দেওয়া আছে সেটা অতি অবশ্যই তোমরা অ্যান্সার করবে আর লিখে আমাদেরকে জানাবে। এরপরে ভিডিওটি আসতে চলেছে ডিপ মেন্স ডিপ অ্যানালাইসিস, যেটা মেন্সের আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে তার টপিকটাকে ডিটেলে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের সাথে। এরপরে ভিডিওটি আসতে চলেছে প্রিলিমস বাইট, যেখানে প্রিলিমসের টপিক তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করা হবে উইথ পিওয়াইকিউ অ্যানালাইসিসের সাথে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে। Thank you, all the best.